আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি স্নিগ্ধবেশ উপন্যাস পর্ব সংখ্যা ১-২। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ১৮ বছর বয়সী নাজহারের সাথে বিয়ে হলো আজ ৩৪ বছর বয়সী তৌসির সাথে। নাজহার পরিবারের নিজেদের মান সম্মান রক্ষাতে নাজহাকে তুলে দিল তৌসির হাতে। দানবের হাতে না মানুষের হাতে দিচ্ছে মেয়ে তারা, সেটা একটিবারও ভেবে দেখল না। মূলত নাজহারের ১০ নম্বর চাচা নোমান তালুকদারের পছন্দ ছিল এই শিকদার বাড়ির শাইখ শিকদার, অর্থাৎ নাজহারের দাদা শ্বশুরের মেয়ে সাফাকে। আর নোমান সাহেব ৩খানা বছর ধরে অসম্ভব সাধ্য করে দুই পরিবারকে মানাতে পেরেছে। দুই পরিবার মেনে নিলেও শিকদার পরিবারের একখানা আবদারও ছিল বটে। তালুকদাররা তো আবদারের কথা শুনেই ভয় পেয়ে গিয়েছিলেন, না জানি কার কলিজা বা মগজ চেয়ে বসে। এরা তো মানুষ বটে, তবে ভেতরে পশুর চেয়ে নিকৃষ্ট সত্তা লুকিয়ে আছে। তবে শিকদাররা এবার খারাপ কিছু আবদার করেনি। তারা আবদার করেছিল একজন মেয়ে। সে তালুকদারদের যে কারো হোক, তবে মেয়েদের বদলে যেন মেয়ে তারা পায়। নাজহাদের বাড়ির মেয়ে তো অনেক আছেন, ওর ফুপু ৩জন এখনো কুমারী। তবে বোনদের মধ্যে ও বর্তমানে বড়। ওর চাচাতো ৪ বোনের বিয়ে হয়ে গেছে। আর শিকদাররা নিজেদের ছেলের জন্য পাত্রী চেয়েছিলেন, ভাইদের জন্য নয়। তাই নাজহার বাপ চাচারা নাজহাকে সঁপে দিয়েছেন। মনে করবেন না ওনারা শুধু চাচার পছন্দের জন্য বিয়ে দিয়ে দিয়েছেন, এতে জমি জমার হিসাবটাও বেশ আছে। রাজনীতিতে নিজেদের হাত পাকাপোক্ত করতেই এই আত্মীয়তা, নয়তো দুশ্মনের সাথে কে ঘা মিশাতে চাই। নাজহা এটা ঠিক বুঝতে পারছে না। বুঝতে গিয়ে বারংবার বড্ড কষ্ট হচ্ছে যে যে ফ্যাস ফ্যাস করে ওর এক চাচার শরীর খণ্ড বিখণ্ড করেছিল, তার দাদা কিভাবে সেই লোকের হাতে নাজহাকে তুলে দিলেন। কিন্তু নাজহা বর্তমানে নিরুপায়, উত্তরও পাবে না। জীবনে বাপ চাচার কথার ওপর কোনো কথা বলেনি, কিন্তু বিয়ের সময় মিনতি করে বলেছিল, আর যার সাথেই বিয়ে দাও, তাও এই পরিবারে বিয়ে দিও না। ওর ১৫ জন চাচার মধ্যে কেউ তার কথা শোনেনি। সবাই বলেছেন, এটাই তোর নিয়তি। ১৫ জন চাচা শুনে আবার অট্টহাসিতে ফেটে পড়বেন না। আসলে নাজহার দাদা আবার বেশ শৌখিন মানুষ ছিল, তাই তো বিয়ে করেছেন ৪খানা। আল্লাহর হুকুম বলে বলে সন্তান এনেছেন ২০-২০ জনেরও বেশি। আগের আমলের মানুষ বলে কথা, এর মধ্যে কয়েকজন বেনাইলে মারা গেছেন। কাউকে কুপানো হয়েছে, কাউকে আবার জীবন্ত কবর দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এখন বর্তমানে আসি। নাজহাকে বাসর ঘরে ফুল সাজানো বিছানায় বসিয়ে দিয়ে গেছেন এই বাড়ির মহিলারা। কত কিছু হ্যান ত্যান এনেছেন, বলে গেছেন। নাজহার এসব এক কান দিয়ে ঢুকেছে আর অন্য কান দিয়ে চলে গেছে। এসবে ও ভুরুক্ষেপ করেনি। সবাই ওকে লাল শাড়ি পরিয়ে লাল বউ বানিয়ে দিয়েছেন, কিন্তু নাজহা এসব খুলে ধবধবে সাদা সালোয়ার কামিজ পরে নিয়েছে। বউ হওয়ার শখ নেই ওর, তাও আবার নিজের চাচার খুনির জন্য বউ সাজা। নাজহার পুরো নাম নওরিন সিদ্দিয়া নাজহা। নাজহা কাপড় বদলিয়ে রুমের বেলকনিতে ধীরে ধীরে এসে দাঁড়ায়। বেলকনিতে সাদা পাতলা পর্দা ফেলা, এ পর্দাগুলো আবার আলতো বাতাসে দুলছে। নাজহা অবাক নয়নে তাকিয়ে হালকা পায়ে বেলকনির রেলিংয়ের দিকে এগিয়ে নিচের দিকে তাকায়। নিচে তাকানোর সঙ্গে সঙ্গে একটা বিশ্রী গলা শুনতে পাই, রাজনীতি চিনোস না কোন লেওড়া, আর করতে আসিস রাজনীতির নামে সাওয়া হালামাগা। এত বিশ্রী কণ্ঠ শুনে নাজহার বুঝতে বাকি থাকে না এটাই তার বর, তৌসির শিকদার। কারণ এমন বিশ্রী গালি ওর পক্ষে সম্ভব। একবার কিসের ভাষণ দিতে গিয়ে তৌসির চিল্লাপাল্লা থামাতে মাইকে বলে উঠেছিল, এই খানকির পোলারা মুখ বন্ধ কর, নয়তো বোমা দিয়ে সবগুলারে উড়াই দিমু। আর এইটি নাজহা ভালোভাবে শুনেছিল। ভাবা যায় কত বড় গালিবাজ। বক্তব্য দিতে গিয়েও গালি। নাজহা নিচে ভালোভাবে তাকিয়ে দেখে তৌসির একটা চেয়ারে বসে আছে, পরনে সাদা পাঞ্জাবি আর কালো আর সাদার চেকের লুঙ্গি, হাতে একটা লোহার বড় দা, আর তার সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একটি যুবক। তৌসির কথাটি বলে নিজের হাতে থাকা দা দিয়ে দাঁত কিরমির করে সেই যুবকের গর্দানে ছেদ মারে, কিন্তু পুরো গর্দানটা লুটে পড়ে না। মাটিতে দা ভোঁতা হয়ে অর্ধেক কেটে গিয়ে ঝুলে থাকে। এটা দেখে নাজহার হাত পা তীর তীর করে কাঁপতে শুরু করে, কিন্তু ও ভয় না পেয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এগুলো ও প্রথম দেখছে না, এর চেয়ে মারাত্মক দৃশ্য দেখে বড় হয়েছে। যুবকটি মাটিতে লুটিয়ে চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে। তৌসির কিছু সময় হাতের দাঁড় দিকে তাকিয়ে থেকে তা দূরে ছুঁড়ে মারে,
আশেপাশে দাঁড়িয়ে থাকা নিজের পালোয়ানদের দিকে তাকিয়ে নাক মুখ কুঁচকে বলে, শাওয়ার দাদি একটা গর্দান নামাইতেও পারলাম না, এই বালছাল ছড়াইন থিকা। এ বলে নিজের লুঙ্গির নিচের অংশ এক হাতে লুঙ্গির এক কোণ, আরেক হাতে অন্য কোণ ধরে সামনের দিকে একটু তুলে ধরে কোমরে গুজতে গুজতে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে সেই যুবকের অর্ধ মৃতদেহের কাছে যায়। তার ওপর ওর সামনে বসে নিজের দু হাত দিয়ে মাথা চেপে ধরে ওর দর থেকে মাথাটা আলাদা করে দেয়, প্রাণকে মুক্ত করে দেয়। মাথা আলাদা করে দিয়ে উঠে দাঁড়ায়, নিজের রক্তাক্ত ডান হাত আর বাম হাতের দিকে তাকিয়ে বলে, নে এই মাগির পোলারে নিয়া গাঙ্গে ভাসায় দে, রাজনীতির নামে সাওয়াগিরি করে হালা জানোয়ার। এই অর্ডার দিয়ে তৌসির বাড়ির ভেতরে চলে আসতে থাকে। তৌসিরকে বাড়ির ভেতরে আসতে দেখে নাজহারের ভেতরে হাতুড়ি দিয়ে কংক্রিটের ভাঙন শুরু হয়, কারণ এখন এই লোক রুমে আসবে আর নাজহা ওর সামনাসামনি হতে চায় না, ভয় পায় ওকে। তৌসির রুমে আসে, নিজের পুরো রুমকে এভাবে ফুলে সাজানো দেখে খানিকটা অবাক হয়। চারিদিকে ফুলের গন্ধে মোমো করছে। তৌসির নিজের পরনে থাকা সাদা পাঞ্জাবিটা খুলতে খুলতে রুমের মধ্যিখানে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে চারিদিকে চোখ বুলাতে শুরু করে নতুন বউকে খুঁজছে আর কি, কিন্তু ওর বউ তো এখানে নেই। তৌসির পাঞ্জাবিটা বিছানায় ছুঁড়ে মারতে মারতে আপন মনে বলে, কিরে কই গেল তালুকদারের মাইয়া ওডি? তৌসির সন্দেহ নিয়ে বেলকনিতে এসে দাঁড়ায়, আর তখনই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পাই। নাজা দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকিয়ে। সাদা ধবধবে একটা থ্রি পিস পরা, ফর্সা চেহারা, সুন্দর মুখের গঠন, নাক মুখ ছুরির মতো ধারালো। তবে এগুলোতে তৌসিরের কিছু যায় আসে না। বহুত সুন্দরী নারীর শরীর কেনাবেচা করে অভ্যস্ত তৌসির। কিন্তু তৌসির খানিকটা আটকে যায় আর কিসে। নাঝার চুলগুলো খোপা করা, তবে কিছু চুল বেরিয়ে আসছে। চুলগুলো একদম কালো নয়, বাদামি রঙের, তার উপর আবার কোকড়ানো। এর মধ্যে নাঝারের চোখের মণিগুলো সাধারণত নয়, বেশ অদ্ভুত, কেমন অদ্ভুত। চোখের মণি গভীর সবুজাভ, মাঝখানে কিছুটা ধূসর নীল ছোঁয়া আছে। মণির চারপাশে হালকা বাদামি রিং, আর এর মধ্যে চাঁদের আলো পড়ায় চোখের মধ্যে হালকা সোনালি আভা দেখা যাচ্ছে। মণির চারিপাশে সাদা অংশ পরিষ্কার, চোখের পাপড়িগুলো লম্বা ও ঘন। তৌসির অনেক সুন্দরী দেখেছে বটে, তবে এমন সৌন্দর্য, চারিপাশে আলাদা আভায় ভরা এই সৌন্দর্য প্রথম দেখল, তার ওপর আবার নিজের বউর রূপেই। কিন্তু কথাটা হলো, ও যতই সুন্দর হোক, ও তো শত্রু বাড়ির মেয়ে। তৌসির ওকে চোখ দিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। এটা দেখে নাজা নিজের হাত কসলাতে থাকে। মনে মনে ঠিক করেছে, তৌসির যদি কিছু করতে আসে তাহলে পাশে রাখা টেবিলের কাচের জগটা আর গ্লাসটা দিয়ে তাকে মেরে ফেলবে। মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছে ওই আর কি। তৌসির নিজের লুঙ্গির নিচের অংশটা একটু তুলে হাতে নিয়ে নাজহারের দিকে এগিয়ে আসতে আসতে বলে, এই তুমি সত্যিই তো সিদ্দিকের মাইয়া? তৌসিরের এ কথা শুনে নাজা ভড়কে যায়। কি প্রশ্ন এটি? নাজা থতমত খেয়ে বলে, হ্যাঁ, কেন, কোনো সন্দেহ? তৌসির নাজহারের দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বলে, হ্যাঁ, সন্দেহ তো বটেই, কারণ তোমার বাপ তো কাইল্লা, তুমি ধলা কেমনে? নাজা তৌসিরের কথা শুনে তিক্ত সুরে বলে, আমার আব্বা কালো নয়, শ্যামলা। তৌসির ব্যাঙের মতো হাসি দিয়ে বলে, ওই শ্যামলার কাইলা হইলই এক। নাজহার দিকে কিছুক্ষণ তাকিয়ে বুক ভরে শ্বাস ফেলে বলে, সবই দয়ালের খেলা বুঝলা, নয়তো আমার মতো কাইল্লার কপালে তোমার মতো রূপঝরা রূপরানী ঝুলা, বেশ ভাগ্যের ব্যাপার। নাজা তৌসিরের দিকে এক পলক তাকিয়ে ফিসফিসিয়ে বলল, আপনি কালো হলে তাহলে কালোরা কি? আর একমতে ঠিকই আছে, আপনি কালো না হলেও আপনার অন্তর ঠিকই কালো। তৌসির নাজহার কথা শুনে ভুরু কুঁচকে বলে, আমার অন্তর কালা, এটা তুমি কেমনে জানলা? কেন, একটু আগেই তো দেখলাম নিকৃষ্টভাবে খুন করতে। আপনার অন্তর ভালো হলে ওভাবে খুন করতেন? নাজহার কথা শুনে তৌসির হাসি দিয়ে বলে, এখনো বয়সে অনেক ছোট তুমি, তাই এসব যা দেখছো ভুলে যাও, আর গিয়ে চুপচাপ ঘুমাইয়া পড়ো। নাজা তৌসিরের কথায় থমকে যায়, বেশ লজ্জায় পড়ে যায়। ওকে এই কথা বলা মানে ওর বোঝকে অপমান করা এক প্রকার। নাজা নিজের কালচে সবুজাভ চোখের অবুঝ চাহনি নিয়ে তাকায়, আবার চোখ তুলে তৌসিরের দিকে। এই তাকানোতে খানিকটা থমকে যায় তৌসির। মনে মনে প্রশ্ন জাগে, তালুকদাররা ভিন্ন দেশে কাউরে আবার বউ বানাইয়া দিল না তো? কারণ এই মেয়েটারে দেখতে ইংলিশ ইংলিশ লাগতাছে। তৌসির নাজাকে আবারও প্রশ্ন করে, তুমি সত্যিই তো তালুকদারের মাইয়া? নাজা তৌসিরের কথায় বেশ বিরক্ত নিয়ে বলে, হ্যাঁ,
কেন একই প্রশ্ন বারবার করছেন? তৌসির হালকা দাঁত চেপে বলে, তোমার বাপ চাচা সবগুলাই তো গাদ্দারে ধরা। তাই মনে হইল নিজের সম্পদ না দেয়া অন্য কারো সম্পদ ঝুলাইল না তো আমার গলায়। নাজা আর চুপ থাকতে পারে না। এইসব কথাই নাজা বলতে না চাইলেও বলে ফেলে। আমার বাপ চাচাকে অসম্মান করে কথা বলবেন না। নাজার এই কথা শুনে তৌসির তাচ্ছিল্যের সুরে হেসে বলে ওঠে, তোমার বাপ চাচা সবগুলা খানকির ধরা, ওগো কোনো সম্মান নাই। শাওয়াগুলা সবগুলাই বেইজ্জত। এমন বিশ্রী গালি শুনে নাজার শরীরে রাগে জ্বলতে শুরু করে। নাজা 2 হাত মুষ্টিবদ্ধ করে তৌসিরের পানে তাকিয়ে শক্ত সুরে বলে, নিজের মুখে লাগাম টানুন। তৌসির নাজার উপদেশ শুনে কিটকারির সুরে বলে, দুঃখিত দুঃখিত, আমি ভেরি দুঃখিত। বাচ্চাদের সামনে গালাগালি করা আসলে উচিত না। নাজা ভুরুকুসকে তৌসিরের কথায় ভেরি সরি শুনেছে, কিন্তু ভেরি দুঃখিত এই প্রথম শুনল। এর মধ্যে তৌসির ওকে বাচ্চা বলল। নাজা কাঠ গলায় বলে, আমার বয়স যথেষ্ট হয়েছে এবং আল্লাহর হুকুমে আমি যথেষ্ট বুঝদার। তৌসির নাজার কথায় দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ নাজার দিকে তাকিয়ে থাকে। তারপর আফসোসের সুরে বলে, হেলার পুতগো, কাছে চাইলাম বউ আর ওরা আমার গলায় ঝুলাইয়া দিল লেদা বাচ্চা। এই বলে আসমানের দিকে তাকিয়ে 2 হাত বুকের সামনে তুলে নাড়িয়ে নাজার দিকে তাকিয়ে বলে, সবই দয়ালের খেলা বুঝলা তালুকদারের মায়া। ইচ্ছে ছিল তোমার দাদার মতো বাচ্চা কাচ্চা দিয়া বংশ ভরাইয়া দেওয়ানের, কিন্তু তোমার যে বয়স আর বুঝ, এইটা আমি এক বাচ্চার বাপও হইতে পারমু কিনা সন্দেহ আছে। নাজা তৌসিরের কথায় একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এই লোক কি বলছে এসব? নাজা কিছু বলতে যাবে, তখনই তৌসির বলে ওঠে, যাও ঘুমাও গিয়া। বাসর টাসর এইসব এই জীবনে হইব না, এসব করলে তুমি বাঁচতা না। নাজা তৌসিরের এই কথার জবাবে টাস করে বলে ওঠে, নিজের মুখ সামলে নিন, নয়তো ঘা হয়ে যাবে কবে। এই বলে নাজা রুমে চলে আসে। রুমে এসে কোথায় যাবে? এই রুমে বসার মতো একটা সোফাও নেই। নাজা খুঁজে পায় না। এরা এত বড়লোক হয়েও এমন ছোট লোকই করে কেন? ঘরটা বেশ বড়সড়, তবে এখানে জাঁকজমক কিছুই নেই। একখানা নরম তোষকে মোড়ানো বড় বিছানা, একটা কাঠের আলমারি, একটা ওয়ার্ডরব, তার পাশে ছোট্ট বুকশেলফ, আর বেলকনি দরজার সাইডে দেওয়ালে জানালার সামনে একটা চেয়ার টেবিল। নাজা এখন খুঁজে পায় না কোথায় ঘুমাবে। তৌসির পেছন থেকে এসে বলে, আমার লগে এক বিছানায় চাইলে ঘুমাইতে পারো, না চাইলে ওই টেবিলের কোণায় পাটি রাখা আছে, ওইটা বিছায়ার নিচে ঘুমাও। নাজা তৌসিরের কথা শুনে আর ওর দিকে তাকায় না। ধীরে ধীরে পাটি নিয়ে মেঝেতে বিছিয়ে নেয়। মেঝের ওপর কোনো কাপড়ের কার্পেট বিছানো নেই, সেলফ টাইস করা। নাজা এসবে অভ্যস্ত নয় বটে। তারপরও পাটি বিছিয়ে বিছানার দিকে তাকাই, সেখানে রাখা আছে কাঁথা। তাই উঠে গিয়ে কাঁথা আর বালিশ নিয়ে মেঝেতে জায়গা করে নেয়। তৌসির লাইট নিভিয়ে বিছানায় উঠতে উঠতে বলে, রাইতে ঘুম ভাঙলে বিছানার দিকে আবার তাকাইও টাকাইও না। লুঙ্গির নিচে কিছু পরিটরি না, লুঙ্গি আবার কান্ধে উঠা যাইতে পারে। নাজা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না, চুপচাপ বালিশে মাথা রাখে। এক ঘরে এক কুমিরের সাথে ঘুমাচ্ছে, ঘুম কি আর আসবে? না, আসবে না। ভেতরটা খসখস করছে তো করছেই। আর খসখস করার একটাই কারণ, তা হলো নিজের বাপ চাচার স্বার্থপরীর কথা। তারা কিভাবে ওর জীবনটা এভাবে শেষ করে দিতে পারলেন? একটুও দয়া মায়া নেই। নাজা ভেবেছিল অন্তত ওর মাস্টার চাচ্চু, লাল চাচ্চু আর ছোট চাচ্চু বুঝবেন, কিন্তু ওনারাও বুঝলেন না। মাস্টার বলতে স্কুলের মাস্টার না, উনি ইংলিশে মাস্টার্স দিচ্ছেন, সেই সুবাদে ওনাকে মাস্টার চাচ্চু বলা হয়। আর লাল চাচ্চু বলতে তিনি রেগে গেলে লাল হয়ে যান, সুন্দর বেশি, তাই লাল চাচ্চু ডাকা। নাজার ভেতরে ধরফর ধরফর করছে। তৌসিরের মুখের ভাষা খুব খারাপ, শুধু তৌসিরের নয়, তাদের বাড়ির সবারই এমন, শুনেছে নাজা। নাজা খুঁজে পায় না এই প্রশ্নের উত্তর। এই বাড়ির মানুষগুলো এত খারাপ হয়েও এমপি, মন্ত্রী, মেয়র হয় কিভাবে, তাও এক পরিবার থেকে? নাজার স্বপ্ন ছিল ইন্টার দিয়ে IELTS ইংল্যান্ডে গিয়ে ভার্সিটিতে পড়তে। ইংল্যান্ডে যাওয়ার অনেক ইচ্ছে ওর, কারণ ওখানে গেলে সে নিজে জন্মদাত্রী মাকে দেখতে পাবে এক নজর। আসলে ওর বাবা মা আলাদা থাকেন। ওর বাবা নিজের খালাতো বোনকে বিয়ে করেছিলেন, যিনি ব্রিটিশ। নাজার নানা ব্রিটিশ আর নানু বিদেশি। নাজার বাবা দেশে থাকতে চান, আর নাজার মা নিজের দেশে যেতে চাইতেন বারবার। তাই একসময় ওই চাওয়া না চাওয়ার সমাপ্তি বিচ্ছেদে গিয়ে ঠেকে। নাজার যমজ ভাই নাজারকে নিয়ে চলে যান। নাজার না নাওলা ইংল্যান্ড, আর নাজা থেকে যায় দেশে। আচ্ছা, এই লাইনটা কেমন জানি গড় মিলে আমার কাছে মনে হইল। যেমন,
নাজহার যমজ ভাই নাজহারকে নিয়ে চলে যান। নাজহার না নাওলা মানে মানে প্রথমে দন্ত নয় আকারে দেওয়া, তারপরে নাওলা লেখা। আমার মনে হয় নাওলা হয়তো নাজহার যমজ ভাই। যাই হোক, পরবর্তীতে বোঝা যাবে। ছোট ছিল, তখন বুঝিনি অত কিছু। ফুফু দাদি যানরা সব বুঝিয়েছেন, সেই বুঝে থেকে গেছে। তবে থেকে যাওয়াতে ওর কোনো অবহেলা হয়নি। ওর বাপ চাচারা পুতুলের মতো করে যত্নে বড় করেছেন ওকে। বাবার চোখের মণি ছিল, তবে সেই মণি কেউ এক সাপের হাতে তুলে দিয়েছেন। নাজহার চাচিরা মায়ের অভাব বুঝতে দেননি ওকে, সবসময় আগলে বড় করেছেন। নাজহা বছরে হয়তো দুদিনও নিজের চুল নিজে আশ্রায়নি। ওর চুলগুলো বেশ সুন্দর, আলাদা। সেজন্য ওর বড় আম্মা এই চুলের যত্ন অসম্ভব রকম নেন। পরিবারের মধ্যে সবচেয়ে সুন্দর কন্যা সন্তান, তাই ওকে সবাই আলাদাই যত্ন করতেন। কিন্তু কি হলো, এত ভালোবাসা দিয়ে দিন শেষে এক দানবের হাতেই তুলে দিলেন। নাজহার যদি তক্কত থাকতো, তবে আব্বার চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করত, আব্বা, নিজের যত্নে গড়া ফুলকে এভাবে ঝরিয়ে দিতে একটুও কষ্ট হয়নি আপনার? কিন্তু আফসোস, এই প্রশ্নটা স্বপ্নেও করা সম্ভব কিনা তাতে নাজহার সন্দেহ আছে। নাজহা এমন ৭-৫ ভাবতে ভাবতে চোখ লাগাই। কিছু সময় পর, রাত এখন ২টোর কাছাকাছি। তৌসির ওয়াশরুমে যাবে, ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে উঠে বসে বিছানা থেকে। লুঙ্গি ঠিক করে নামতে নামতে ফিসফিসিয়ে বলে, শাওয়ার এক যন্ত্রণার লাইগা ঘুমাইতে পারে না। এই বলে ওয়াশরুমের দিকে যাবে, তখনই নরম কিছু একটার ওপরে পড়ে তৌসিরের সাথে মরমর করে একটা শব্দ হয়। একই সাথে নাজহা চিৎকার করে ওঠে। তৌসির নাজহার টাকনুর ওপর অজান্তেই পা রেখে দিয়েছিল। ঘুমের তালে ভুলে গিয়েছিল যে ওর রুমে এখন নাজহা আছে, তাও মেঝেতে শুয়ে। নাজহা চিৎকার করে উঠে বসে। ঘুমের মধ্যে পায়ে ব্যথা পেয়ে নাজহা থতমত খেয়ে উঠে আর চট করে পাওয়া চিৎকার করে ওঠে। তৌসির ছিটকে সরে গিয়ে জিভ কামড় দিয়ে বলে, হায় রে, ডাকাতি করে ফেলছি রে, তালুকদারের মাইয়ার ঠ্যাং মনে হয় শেষ রে। এই বলে তাড়াতাড়ি গিয়ে রুমের লাইট অন করে তাড়াতাড়ি নাজহার কাছে এসে বসে। নাজহা আর চিৎকার করে না। হুঁশে থাকলে এমন সামান্য ব্যথায় চিৎকার করতো না, কিন্তু ঘুমের মধ্যে ছিল তাই করেছে। অল্প ব্যথায় ন্যাকামি করার মেয়ে সিদ্দিয়া নয় বটে। নাজহা নিজের পায়ের দিকে তাকিয়ে নাক মুখ কুঁচকে ব্যথা সহ্য করে নেয়। তবে মনে মনে ভেবে নেয়, এই লোক বিয়ের দিন রাতে ল্যাংড়া করে দিয়েছে, না জানি এ জীবন না কবে নিয়ে নিবে। তৌসির এক ঝলক নাজহার পায়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি ওয়ার্ড্রবের ওপর থেকে বাম নিয়ে এসে নাজহার সামনে বসে। হাত বাড়িয়ে নাজহার পায়ের হাত দিতে যায়, কিন্তু নাজহা পা সরিয়ে নেয়। বলে, থাক থাক থাক, আমি লাগিয়ে দিচ্ছি। নাজহাকে থাক থাক করতে দেখে তৌসির বিঘ্ন স্বরে বলে, তোমার পা সালামি নেওয়ার লাইগা ধরছি না, তাই থাক থাক মারায়ও না। নাজহা কথাখানি শুনে খানিকটা রেগেই তৌসির হাত থেকে চিলের মতো টান দিয়ে বামটা নিয়ে নিল। নিয়ে বলল, আমি লাগিয়ে নিচ্ছি। এ বলে নাজহা বামের মুখ খুলে অল্প একটু নিজের পায়ের টাকনুতে লাগিয়ে দেয়। তৌসিরের এটা মোটেই সহ্য হয় না। তৌসির হাত বাড়িয়ে নাজহার পায়ে বার কয়েক হাত বুলিয়ে নাজহার গোড়ালি ধরে শক্ত করে টান দিয়ে ধরে, এতে পা যদি মুচকে যায় তবে ঠিক হয়ে যাবে। একে পায়ে তো পেয়েছে ব্যথা, এর মধ্যে তৌসির এভাবে টেনে ধরেছে। তার উপর তৌসির ওকে স্পর্শ করেছে। নাজহা দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে নিয়ে তৌসিরের হাত থেকে ঝাড়ি মেরে নিজের পা সরিয়ে নিতে নিতে বলে, আর কখনো আমার শরীর স্পর্শ করবেন না, এটা প্রথম, তাই কিছু বললাম না। তৌসির এটা শুনে ঠোঁট এলিয়ে তাচ্ছিল্য করে বলে, ভাগ্য ভালো বেটি তোর, যে তৌসির শিকদার তোর পা ছুঁয়েছে। আর এত ফ্যাল করিস না, আমি তোর জামাই, ছুঁইলে খারাপ কিছু হইতো না। এ বলে তৌসির উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে চলে যায়, আর নাজহা স্তব্ধ হয়ে বসে থাকে। তৌসির ওয়াশরুম থেকে এসে দেখে নাজহা একইভাবে বসে আছে। নাজহাকে বসে থাকতে দেখে তৌসির ওর দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পেছনে বিছানায় উঠে বলে, কি হইল, ঘুমাও না কেন? নাজহা এর কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে রয়। তৌসির এটা দেখে চিত হয়ে শুতে শুতে বলে, সবসময় শুনতাম বিয়ের দিন রাইতে বউরা লাল শাড়ি পরে, কিন্তু তুমি কাফনের কাপড়ের মতো সাদা কাপড় কেন পরছো? নাজহা এটা শুনে দাঁতে দাঁত চেপে বলে, কারণ আমায় দাফন করা হয়েছে, তাই কাফন পরেছি। তৌসির নাজহার এই ঝাঁজ ধরা কথা শুনে বলে, ঝাঁজ আমার লগে দেখায়ও না, পরে কবে মায়েরা টয়রা ফেলমু, আর বউ মেরে ফেলার কলঙ্কিনী বই না যাইমু। নাজহা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না, নিঃশব্দে ধীরে ধীরে উঠে যায়। তৌসির ওর টাকনু যে ভাঙেনি এটাই অনেক।
নাজা উঠে যায়। উদ্দেশ্য তাহাজ্জুদ পড়া। ও সবসময় ফজরের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ে। ফজর পড়ে তেলাওয়াত করে ইশরাকের নামাজ পড়ে একেবারে জায়নামাজ থেকে ওঠে। নাজা নিজের ব্যাগ খোলে, মিসওয়াক নিয়ে ওয়াশরুমে চলে যায়, অজু করে বেরিয়ে আসে। নাজা ভালো করেই জানে এখানে জায়নামাজ পাবে না, কারণ ও যে পার্টিতে ঘুমিয়েছে সেটাই নামাজের। তাই চুপচাপ ব্যাগ থেকে নামাজের হিজাব বের করে পার্টিতে বসে কাঁথা সরিয়ে নামাজে। তখনই মনে হয় একটা গুরুত্বপূর্ণ কথা, ইশরাকের নামাজের সময় কিভাবে দেখবে তা, কারণ এক এক দিন এক এক সময় থাকে আর নাজা সূর্য দেখে বুঝে না ওয়াক্ত। তাই ফোনে নামাজের সময়সূচি নামক একটি অ্যাপে সময় দেখে নেয়। কিন্তু এখন তো মোবাইল নেই। নাজা ধীরে ধীরে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে তৌসির দিকে তাকিয়ে বলে, এরে হুন রানী। অর্থ মানে এটা আঞ্চলিক ভাষা, তো এর মানে হচ্ছে এই যে শুনছেন। তৌসির নাঝার ডাক শুনে চোখ না খুলে বলে, জি হুনরাম, মানে জি শুনছি। নাজা ইতস্ত বোধ করে নিয়ে বলে, আপনার ফোনটা দিবেন, আমি টাইম দেখব নামাজের। তৌসির এটা শুনে চোখ খোলে, বালিশের পাশ থেকে একটা ফোন বের করে দেয়। নাজা ফোন দেখে আঁতকে উঠে, ফোনের যে করুণ অবস্থা এটা দেখে নাজার কান্না চলে আসার উপক্রম। স্যামসাং গ্যালাক্সি S8 ফোন, সেই 2017 মডেলের ফোন। এর মধ্যে টাচ ফাটা, ভয়াবহভাবে ফাটা ছেঁড়া। মনে হচ্ছে কেউ নিজের যত ক্ষোভ আছে সব ঢেলে দিয়েছে এই ফোনে। এই ফোন কিভাবে তৌসির ইউজ করে নাজা খুঁজে পায় না। নাজা বিস্ময়ে ফোনের দিকে তাকিয়ে থাকলে তৌসির বলে, কি হইল, নাও। নাজা ফোনটি হাতে নিয়ে আমতা আমতা করে বলে, এই ফোনে কি প্লে স্টোর আছে? তৌসির নাজার প্রশ্নে চোখ মুখ কুঁচকে বলে, ওইটা আবার কোন বাল? এটা শুনে নাজার মেজাজ তিক্ত হয়ে যায়। লোকটা এমন কেন, সবসময় গালি দেয়? নাজা তৌসিরের ফোন তৌসিরের পাঁজরের ওপরে রেখে বলে, থাক, লাগবে না আমার। এ বলে নামাজে এসে দাঁড়ায়। তৌসির নাজার এমন অদ্ভুত আচরণ দেখে মোবাইলটা পাশে রাখতে রাখতে বলে, কি এক অদ্ভুত চিজ জুটাইলে দয়াল তুমি আমার কপালে। এ বলে বাঁ পাশে কাত হয়ে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর পর চোখ আপনা আপনি খোলে, নাজার দিকে চলে যায়। এতে বেশ বিরক্ত হয় তৌসির, নিজের চোখের ওপর মন শোধায়। তালুকদারের মায়া কালা জাদু টাদু করলো না তো আবার? তালুকদাররা পড়েছেন আজ অনেক বড় বিপদে, যদিও এই বিপদের সূচনাদাতা ওনারাই। আসলে নাজহার বড় দাদির 4 নম্বর ছেলে, মানে নাজহার 4 নম্বর চাচা বড় ছেলে ইকরাবের পছন্দ নাজহাকে। নাজহার যখন বয়স 11, তখনই নাজহাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে। পরিবারের অবস্থা বেগতিক দেখে ইকরাবকে সবাই বুঝিয়ে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেয় পড়াশোনার জন্য। ওর নানা বাড়ির মানুষও আছেন ওখানে সেই সুবাদে। তবে কথা দেন, নাজহা ইন্টার শেষ করলে ওর সঙ্গে ওকে বিয়ে দেবেন। আজ আগস্টের 2 তারিখ। ওর চাচা নোমান আর সাফা বিয়ে এবং নাজহা তৌসিরের বিয়ে 1 তারিখে হয়েছিল। কিন্তু ও জানতো শুধু চাচার বিয়ে, তাই সারপ্রাইজ দিতে সবাইকে না জানিয়ে বিয়ের দিন আসতে চেয়েছিল। কিন্তু কিছু ইস্যুর জন্য বিয়ের পরদিন আসে। ওকে হঠাৎ দেখে তালুকদার বাড়ির সবার অবস্থা যায়। কারণ ও নাজহার জন্য পাগল, ওর মরণ হয়ে যাবে সত্যটা জানলে। কিন্তু সত্যটা চাপানোও সম্ভব না। ইকরাবকে বলে দেওয়া হয় সত্যটা। ওর মাস্টার চাচ্চু নাদির এই কথাটা ওকে বলেন, কারণ আর কারো মুখ দিয়ে আসছিল না এই ভয়াবহ বাণী। উনি সাহস নিয়ে বলেন, যেই মুহূর্তে ইকবারের কর্ণপাত হয়, ইকবার আসলে নাজহার তৌসিরের শিকদারের সাথে বিয়ে হয়ে গেছে। সেই সময় ইকবার কিছু মুহূর্ত সবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চোখ বড় বড় করে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়, আর তারপরে জোর নিঃশ্বাস ফেলে ফ্লোরে লুটিয়ে পড়ে জ্ঞানশূন্য হয়ে যায়। ওর মন এই ভার আর সহ্য করতে পারেনি, তাই এভাবে লুটিয়ে পড়েছে। দম বন্ধ হয়ে আসছিল, সব মিথ্যা মনে হচ্ছিল। বর্তমানে তালুকদাররা নিজেদের বাড়ির ওপরের করিডোরের সোফায় ওকে নিয়ে শুইয়েছেন। ওর জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতে ইকরাব লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চারিপাশে তাকিয়ে নাজহাকে খুঁজতে খুঁজতে বলে, আমার ফুল কোথায়? আমার ফুলকে তোমরা কি করলে? ওকে আমার সামনে আনো, ওকে আমার দেখতে খুব ইচ্ছে হচ্ছে। অনেক বছর ওর চাঁদ মুখখানা পরখ করি না। এটা শুনে নাজহারের বাবা সিদ্দিক তালুকদার এগিয়ে এসে বলেন, বাবারে, ওর বিয়ে হয়ে গেছে। এটা শুনে ঠিকই ইকরাব, কিন্তু বিশ্বাস করে না একটুও। তাচ্ছিলের হাসি দিয়ে বলে, কেন, মজা করছেন কেন চাচা? আপনার মেয়ে তো আমার স্ত্রী হবে, ওর অন্য কারো সাথে কেন বিয়ে হবে? ওর মোল্লা চাচ্চু নাহিদ সাহেব এসে এগিয়ে বলেন, ইকরাব, এটাই সত্য।
সাহেবকে বিয়ে করানোর জন্য এমনটা করতে হয়েছে। মেয়ের বদলে মেয়ে দিতে হয়েছে। এর মধ্যে সামনে নির্বাচন। ইকরাব কথাটা শুনে স্তব্ধ চোখে সবার দিকে তাকিয়ে রয়। ওর ফুল আর ওর নেই। মন বারবার শোধায়, ওহে তোমার অন্তরের ফুল আজ কারো ঘর ফুল হয়ে গেছে। তুমি শূন্য আজ, তুমি শূন্য। ইকরাব পেছনে ঘুরে চিৎকার করে বলে, আমার অন্তরের ফুল যখন অন্য কারো ঘর ফুল হয়ে গেল, তাহলে আমি বেঁচে থেকে কি করব? এই বলে ইকরাব করিডোরের রেলিংয়ের দিকে ছুটে যায়। উদ্দেশ্য লাফ দেওয়া, কিন্তু এর আগে ওকে ওর চাচা ওরে ধরে পেছনে নিয়ে আসেন। ওরা ওকে বোঝান, এমন করিস না, এটাই নিয়তি। ইকরাব সবার থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে 2 হাঁটু গেড়ে বসে পড়ে। কিছু সময় স্তব্ধ হয়ে বসে আবারও মাটিতে লুটিয়ে মাছের মতো ছটফট করতে শুরু করে। একটা পাখির গায়ে তীর বিঁধলে যেমন সে মাটিতে পড়ে ছটফট করে, ইকরাব নিজের সব বিশ্বাস হারিয়ে এভাবে ছটফট করতে করতে চিৎকার করে বলে, তোমরা আমায় নিঃস্ব করে দিলে, তোমরা আমার সবটুকু শেষ করে দিলে, তোমরা আমার সবটুকু বিশ্বাস ভেঙে দিলে, আমায় মৃত লাশ বানিয়ে দিলে। কি করে তোমরা এমনটা করতে পারলে? আমার ফুলকে তোমরা তোমরা এই বলে চিৎকার করে কেঁদে ওঠে ইকরাব। পুরুষরা বুঝি আবার কাঁদে? হ্যাঁ, কাঁদে। এই যে কাঁদছে ইকরাব, নিজের সবটুকু ভরসা হারিয়ে কাঁদছে। কাঁদছে ওর কিশোর বয়সের আবেগ আর যুবক বয়সের ভালোবাসা আজ অন্য কারো। ওর সবটুকু শেষ হয়ে গেছে সব। দম বন্ধ হয়ে আসছে। বর্তমানে প্রতিটা শ্বাস প্রশ্বাস বিষের মতো তীব্র যন্ত্রণার লাগছে। ইকরাব ওর আব্বার দিকে তাকিয়ে বলে, আব্বা, ওর বিয়ের জন্য লাল শাড়ি যখন কিনলে, তখন তোমরা আমার জন্য কাফনের কাপড় কেন কিনলে না? তোমরা মানুষ নয়, তোমরা সবাই রক্তচোষক। তোমরা আমার সব শেষ করে দিয়েছ। ইকরাব চিৎকার করে বুক ফাটিয়ে বলে, ওকে এই মুহূর্তে এনে দাও, নয়তো আমায় জীবন্ত দাফন করে দাও। সবাই স্তব্ধ হয়ে ওর এমন ছটফটানি দেখছে। ইকরাব চিৎকার করে কেঁদে বলে, আমার অন্তরের ফুলকে কি করে তোমরা অন্যের ঘরে ফুল বানিয়ে দিলে? তোমরা এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারলে? তোমরাই তো কথা দিয়েছিলে যে আমার ফুল শুধু আমার, তাহলে আজ অন্য কারো কি করে হয়? আমি ওকে প্রচন্ড ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি। আমার পক্ষে ওকে ছাড়া থাকা সম্ভব নয়। ইকরাব পাগলের মতো বলে, ওর বিয়ে হয়েছে তো কি হয়েছে? তালাক দিয়ে নিয়ে আসো, তারপরে ওকে আমার করে দাও। আমি শুধু আমার ফুলকে চাই, শুধু ওকে চাই। এই বলে ইকরাব হাঁপাতে থাকে, হাঁচি দিতে থাকে। সাথে সাথে ওর নাক দিয়ে গল গল করে রক্ত ঝরতে শুরু করে। রক্তচাপ বেড়ে যাওয়া, অতিরিক্ত আবেগ, কান্না বা মানসিক চাপের কারণ হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেলে নাকের ভেতরের কণ্ঠনালীগুলো ফেটে রক্ত বের হয়। আর এমনই ইকরাবের সাথে হলো। ইকরাবের বাবা নাহিদ সাহেবকে বলেন এটা দেখে, নাহিদে, এই যে তাড়াতাড়ি ঘুমের ইঞ্জেকশন লয়ে আয়। নাহিদ তাড়াতাড়ি নিজের রুমের দিকে যান। ইকরাব এটা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ও আব্বা, আমার চিরতরে ঘুম পাড়াইয়া ফেলো, আমি আর বেঁচে থেইকা কি করব? ইকরাবের বাবা ইকবাল সাহেব ওকে কিছু বলতে যাবেন, তখন আরো রক্ত গড়িয়ে পড়ে। ইকরাব ঢোক গিলে বলে, আব্বা, হয়তো আমার বুকে আমার ফুলকে এনে দাও, নয়তো আমায় কাফনে মুড়াও। নাহিদ চাচা ইঞ্জেকশন নিয়ে আসেন, আর সাথে সাথে 3-4 জন ইকরাবকে চেপে ধরে, ইঞ্জেকশন দিয়ে দেন। ইকরাবের মাথা তীর করে ভারী হয়ে আসতে থাকে। ইকরাবের দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। ইকরাব ঘোলাটে নয়নে সবার দিকে তাকিয়ে বলে, এই ঘুম আর না ভাঙুক, এই ঘুমই চিরন্তন ঘুম হয়ে রোক। দৃষ্টি লেগে আসবে তখন আবারও বলে ওঠে, যেই ফুল আমার হয়নি, সেই ফুল আর কারো না হোক। এই বলে ইকরাব বুক চেপে ধরে। বুকে প্রচন্ড ব্যথা করছে। বুক খুবলে ধরেই ইকরাব চোখ বুজে নিদ্রায় ডুব দেয়। ওরা এতটা বছরের ভালোবাসা আজ বৃথা। নাজহা দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে। এই ড্রেসিং টেবিলটা একটু আগে ওর দাদা শ্বশুর এনে দিয়েছে কয়েকজনকে দিয়ে, যাতে ওর অসুবিধা না হয়। এখন বেলা 12টা বাজে। নাজহা গোসল করে নিয়েছে। ওকে তড়িঘড়ি করে গোসল করানো হয়েছে। একটু পর ওর বাড়ি থেকে টিফিন নিয়ে আসবেন বাপ চাচারা। আর এখন এই বাড়ি থেকে তাদের বাড়ি নিয়ে গিয়েছেন। নাজহা একটা সাদা গোল ড্রেস আর কালো সালোয়ার পরেছে। ভিজে চুল, তাই খোলাই রেখেছে। নাজহাকে চুড়ি পরার জন্য বলা হয়েছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নাজহা আপন মনে আস্তে আস্তে চুড়িগুলো হাতে পড়ছে। এদিকে তৌসিরও রুমে রেডি হচ্ছে। তৌসির পরেছে সাদা লুঙ্গি। এমনিতে তো চেকের পরে, কিন্তু সাদা বেশি পরে। সাদা পাঞ্জাবির ওপর মুজিব কোট, পায়ে লেদারের জুতো। এই জুতো আবার ডাবরি জুতো। এই জুতোখানা তৌসিরকে ওর মেজো চাচা গিফট দিয়েছিলেন।
গত সপ্তাহে ইংল্যান্ড থেকে আসার সময় নিয়ে এসেছেন, কারণ ইংল্যান্ডে এই জুতো সেরা ক্লাসিক ও হ্যান্ড ক্রাফটেড পাওয়া যায়। এর মধ্যে শত বছরের পুরনো গুড ইয়ার ওয়ালেট লেদারের জুতো, হাতে তৈরি। দাম ৮০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় আনুমানিক ৮৮,০০০ হবে। তৌসির নিজের কোট ঠিক করতে করতে আয়নার দিকে তাকায় এক নজর। তাকিয়ে কিছু সময় তাকিয়ে রয়। নাজা নিজের মতো করে চুরি পরছে। তৌসির নাঝার বাদামি কোমরের নিচ অবধি চুলগুলো দেখে অপলক নয়নে সে চুলের পানে তাকিয়ে রয়। বেশ আকর্ষণীয় বটে এই কেশ তরঙ্গগুলো। ঢেউ খেলানো চুলগুলো বেশ সুন্দর সুন্দর লাগে তৌসিরের চোখে। নাঝারের পরনে গোল্ড ড্রেস, ওর খোলা ঢেউ খেলানো বাদামি চুলগুলো তৌসিরের চোখে বারবারই আটকিয়ে নেয়। তৌসির মনে মনে বলে ওঠে, সিদ্দিক তালুকদার কোনো বাল পারুক আর না পারুক, এক চিজ জন্ম দিয়েছে মারাত্মক মাইরি। নাঝা চুলগুলো হাতে পারছে আর মনে মনে বলছে, কতটা দুর্ভাগ্য আমার, আজ আপনার নামে চুরি পড়া হাতদ্বয় এক দানবের নামে পড়তে হচ্ছে। আপনায় আর আমার পা হলো না মশাই। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শুধু আমার চোখ আপনাকেই খুঁজছিল। এতটা পাষাণ কেন আপনি? কেন আমার নজরের বাইরে চলে গেলেন? শেষবারের মতো আমায় দেখা দিলে কি এমন ক্ষতি হতো? কেন দেখা দিবেন? পারবেন না তো অন্য কারো হতে আমায় দেখতে, তাই বোধহয় সরে গিয়েছিলেন। নাজাকে বিড়বিড় করতে দেখে তৌসির কিছুটা এগিয়ে এসে বলে, কিলো তালুকদারের মাইয়া, কি বিড়বিড়াও? নাজা দীর্ঘশ্বাস ফেলে মুখ তুলে আয়নায় তাকায়। কিছু মুহূর্ত তাকিয়ে থাকে। লোকটা বেশ সুন্দরী লাগে। জিম করা বডি, নেতা নেতা একখানা ভাব। অবশ্য নেতাই তো। ধুতি স্টাইলের মতো লুঙ্গি পরা, পরনে সাদা পাঞ্জাবি, তার উপর গুছিয়ে পরা কালো মুজিব কোট, যেটাকে অনেকে নেহেরু কোটও বলে। মুখে দাড়ি অল্প। এই অল্প দাড়ি বলে দিচ্ছে এই হয়তো কিছুদিন আগে মুখ শেভ করা হয়েছে। চুলগুলো আলতো এলোমেলো, ফর্সা সুন্দর, মুখের গড়নও বড্ড সুন্দর। কিন্তু এইসব সৌন্দর্য পানসে নাঝার চোখে, কারণ ওর চোখ যে এক শ্যামপুরুষের স্নিগ্ধতায় বিভোর। নাঝা নিজের মনে মনেই শুধায়, পৃথিবীর সব পুরুষের সৌন্দর্য তুচ্ছ আমার ভালো লাগা মহাশয়ের নীড়ে। নাঝা কিছু সময় ধ্যানে থেকে মাথা নাড়িয়ে না বোধক ভাবে বলে, না কিছু না। তৌসির নাঝার দিকে আর চোখে তাকিয়ে বলে, তোমার আবার কোনো লাংটাং ছিল না তো বিয়ের আগে? তার বিরহে মরতাছ না তো আবার? লাং শব্দটা শুনে আল্লাহ, লাং মানে গ্রামের ভাষায়, গ্রামের বিজ্ঞানীদের ভাষায় বলা হয় প্রেমিক, বুঝছো? লাং শব্দটা শুনে নাঝারের মেজাজ তুঙ্গে উঠে যায়। তিক্ত সুরে পেছনে ঘুরে তৌসিরের পানে কটমট করে তাকিয়ে বলে, চরিত্রহীনের তমকা দিবেন না। তৌসির নাঝারকে রেগে যেতে দেখে বলে, ও আমার শাওয়া, রাইগা যাও কেন? ভালো কথাই তো জিগাইলাম। নাঝা তৌসিরের কথায় দ্বিগুণ রেগে গিয়ে বলে, নিজের মুখের ভাষা ঠিক করুন। দুঃখিত, মুখের ভাষা ঠিক করা সম্ভব নয়। নাঝা এটা শুনে কিছু বলে না, চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে দেয়। কারণ তৌসিরের সামনে দাঁড়ালেই রাগে গা জ্বলবে। নাঝা যেতে নেই। তৌসির তখন বলে ওঠে, শুনো তালুকদারের মাইয়া, এমন সাপের মতো ফ্যাত ফ্যাত কইরো না, পরে সাপের মতো পাড়া দিয়া মায়েরা ফেলমো। নাঝা এটা শুনে তৌসিরের দিকে তাকিয়ে বলে, রাতে তো মেরেই ফেলেছিলেন। মায়েরা ফেলার ইচ্ছা থাকলে পায়ে না দিয়ে গলায় পাড়টা বসাইতাম। নাঝা এই বাণী শুনে উত্তর দেয়, তো বসাইলেন না কেন? তৌসির হেসে বলে, তোমারে মায়েরা ফেললে আমার বউ পামু কই? এমনিতেই সাত কপালের দৌড়ে তোমার মতো চানমুখী পাইছি। নাঝা আর কোনো উত্তর দেয় না, চুপচাপ বিছানায় বসে পড়ে। ভেতরটা কুড়ে কুড়ে ক্ষয় হয়ে যাচ্ছে কষ্টে, নিজের পেয়েও না পাওয়ার তীব্র যন্ত্রণা। কিছু মুহূর্ত পর তৌসিরের ছোট চাচা নাজেম আর ছোট মামা মিনহাজ বসে আছে শিকদার মহলের ছাদের এক কোণের সোফায়। নাজেম চাচা মদ গিলছেন এক হাতে, অন্য হাতে সিগারেট টানছেন। ওনার মুখোমুখি সোফায় তৌসির বসে আছে, আর পাশেরটায় মিনহাজ মামা বসে আছেন। মিনহাজ মামা একটা সিগারেট তৌসিরের দিকে এগিয়ে দিয়ে বললেন, নে টান দে। তৌসির সিগারেট হাতে নিয়ে অন্যদিকে ছুঁড়ে মারে আর নাক মুখ কুঁচকে বলে, দূর, তুমি তো জানো এসব বাল চাল চাই পাস আমি গিলি না। এগুলো গিললে বুকে জ্বালা ধরে যায়, পরে আর কিছু মুখে নিতে পারি না। নাজেম চাচা ওর কথা শুনে হেসে বলেন, নেশার ব্যবসা করিস আর নেশা করিস না, তাইলে আসল নেশার স্বাদ পাইবি কেমনে? মিনহাজ মামা বলে ওঠেন, আমি খুঁজা পাই না, ও নেশার এই তীব্র স্বাদ কেন নেয় না। তৌসির বিরক্ত নিয়ে বলে, দূর, এসব খাইলে মাথা টাথা ঠিক থাকে না।
তোমরাই গিলো, আমি এগুলোর মধ্যে নাই। নাজেম চাচা বলে ওঠেন, আচ্ছা বাদ দে এগুলা, আগে ক, বউ পছন্দ হয়েছে? তৌসির ওনার কথায় উত্তর দেয়, হ চাচা, বউ তো মারাত্মক পছন্দ হয়েছে, কিন্তু সংসার করবার যোগ্য হয়েছে না। মিনহাজ মামা ওর কথায় ভুরু কুঁচকে বলেন, কেন যোগ্য না কেন? তৌসির বিরক্ত সুরে বলে, আরে সংসার কেমনে করমু, ওর বয়স আর আমার বয়স দেখছো, কত ছোট ও, এই জীবনে আর সংসার হইতো না। আচ্ছা এগুলো বাদ দাও, তোমরা কও, তোমরা বিয়া করবা কবে? আমি তো কাম সায়রা নিলাম। মিনহাজ মামা ঠাস করে টি টেবিলের ওপরে হাতে থাকা গ্লাসটা রাখেন। চোখ মুখ লাল হয়ে গেছে ওনার। অতিরিক্ত সুন্দর বিধায় একটু খেলে এমন লাল নীল হয়ে যান মামা। মিনহাজ মামা মারাত্মক সুন্দর, তবে আজ পর্যন্ত কোনো রমণী উনি পটাতে পারেননি। উনি ব্যর্থ ওনার আভাসেই। মেয়েদের সাথে কথা বলার স্টাইলটাও জানা নেই। দু একখানে পাত্রীও দেখা হয়েছিল, কিন্তু পাত্রীর সাথে কথা বলতে গিয়ে বলবেন বাপের নাম, বলেছেন দাদার নাম, তাই আর বিয়ে করা হয়নি। উনি আর করতেও চান না, কিন্তু বয়স ৩০-এর ওপরের দিকে দৌড় দিচ্ছে। মিনহাজ মামা আবার তৌসিরের ছোট, আর নাজেম চাচা তৌসিরের ১ বছরের বড়। উনি নেতা মানুষ, ওনার রাজনীতি আর দুর্নীতি সব, সংসার বউ বাচ্চা এগুলোতে তিনি রাজি নন। তাই আর কি করা, উনি আছেন ওনার মতোই। নাজেম চাচা তৌসিরকে বলেন, শুন, ২টা বাটি আলি থাইকা আইছে, এখন কি করবো ওগো? তৌসির সন্দেহ ভরা চোখে বলে, ওরা নিজের ইচ্ছায় আইছে তো, কন্ট্রাক্ট সাইন করছে তো? হ, নিজের ইচ্ছায় আইছে, আমরা কাউরে ধইরা আনি নাই। তাহলে ওগোরে আলমের ফার্ম হাউসে পাঠাইয়া দাও। আলম ৫ লাখ টাকা দিছে আমারে, এর মধ্যে ওদের ২ জনরে ২ দিয়া দাও। মিনহাজ মামা বলেন, এগুলো বাদ দে ভাই বাবারা, ল্যাবের কি হইল, দাঁতেরটাই কোনো কাম হয়েছে নাকি? তৌসির তিক্ত সুরে বলে, ল্যাবের কথা আর কইও না, ওইগুলো ডাক্তার না, সবগুলো উলুর বলদ, শাওয়াগুলো কোনো কামের না। ভাই, এই উপন্যাসে যে কি পরিমাণে গালি, প্রথম পর্ব আর দ্বিতীয় পর্বে তো ওর ট্রেলার দেখাই দিল, আর এখন ভিতরে গেলে যে কি হবে না তার ঠিক নাই। এত এত গালির উপন্যাস পড়া যায় বলো তো? তোমরা যে রিকোয়েস্ট করছো, এত এত পচা কথাও কি বলা যায়? যাই হোক, ভিডিও যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।